আমার জানা মতে বাংলাদেশের কোনো মিডিয়া চতুর্থবারের মতো প্রতিষ্ঠিত হয়নি। এই শীর্ষ নিউজ চতুর্থবারের মতো প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই যে শীর্ষ নিউজের পিছনে যে ব্যক্তিটি ইকরাম সাহেব, যে উনি মিডিয়ার ভূমিকা কত বড় সাহসিকতার সাথে, কত বড় সাহসিক, আরে এই প্লিজ প্লিজ প্লিজ, কত সাহসিকতার সাথে উনি পালন করেছেন। এই মানুষটা আমাদের সামনে বসে আছে, ইংরেজিতে বলা হি ইজ ওয়ান অফ আওয়ার আনসাং হিরো। ওই যে মঞ্জু বলতেছিল আনসাং হিরোদের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না বাংলাদেশে। এখন এই কৃতিত্ব কিছু মানুষ তাদের কাছে নিয়ে যাচ্ছে। আসলে এই কৃতিত্বের যারা বহুদিন ধরে, যাদের ত্যাগের মাধ্যমে আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে, এই ফাউন্ডেশন যাদের ত্যাগের মাধ্যমে হয়েছে, যে সমস্ত আনসাং হিরো অবদানের কারণে বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে, বাংলাদেশের মানুষ এগিয়ে এসেছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি সরকার বিরোধী আন্দোলনের জন্য যে একটা সাহস জুগিয়েছে, এটা তো বহুদিনের সমষ্টিগত অনেকের অবদানের কারণ। এই জন্য আমার মনে হয়, আমি একমত যে আসলে এই শেখ হাসিনার পতনের বিরুদ্ধে যারা হিরোজ আছে ওভার দি ইয়ার্স, গত 10-15 বছরে অনেকে তো মারা গেছে, তাদেরকে তো আমরা আর পাচ্ছি না, কিন্তু তাদেরকে সামনে আনতে হবে। অনেকে গুম হয়েছে, ফিরে আসে নাই, অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, তাদের কথাও বলছি না আমরা, কিন্তু অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় আমাদের সামনে মারা গেছে, কারণ চিকিৎসা দিচ্ছে না, উদ্দেশ্য প্রণীতভাবে চিকিৎসা না দিয়ে মৃত্যুবরণ করেছে। তাদেরকে আমরা কিন্তু, তাদের কোনো মেনশন নাই কিন্তু এখানে। অনেকে 16-17 বছর ধরে জেলে ছিল, তাদেরও কোনো মেনশন নেই। অনেকে, আর কার কথা বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য 6 বছর জেলে থেকে মৃত্যুর মুখে চলে গেছে, সেই কথাটা খুব বেশি উচ্চারিত হচ্ছে কি বাংলাদেশে? যেই মানুষটির কারণে বাংলাদেশের জনমত সৃষ্টি হয়েছে, কার জন্য? শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি জীবনের বিনিময়ে জেলখানায় থেকেও কম্প্রোমাইজ করেন নাই, যেটা বেগম খালেদা জিয়া। এই কথাগুলি উচ্চারিত হয়। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি নাই। এই মঞ্জু আমার ব্যাপারে, আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই না, কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয় না, এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? তো যারা এই কাজগুলো করছে তারা তো আসলে জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানেই সৃষ্টি হয়েছে। আপনি যারা অবদান রেখে, যারা আনসাং হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে কোনোদিন? কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে, যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে, চলে গেছে, যারা বেঁচে আছে স্বীকার করতে হবে। এককভাবে কোনো দেশ এগুতে পারে না, এখানে আমাদের জাতীয় ঐক্য দরকার। আজকে এই শীর্ষ নিউজ যে সে যে তার যে ত্যাগ, এটা আমরা একটা খুব ছোট আকারে এখানে কিন্তু পালন করছি, ছোট আকারে পালন করছি, কিন্তু এই মানুষটার যে ত্যাগ,
আয়নাগরে গেছে, এই যে বলেছে, সে যে আয়নাগরে কারা গেছে বাংলাদেশে? যে মানুষটাকে আয়নাগরে নিয়ে গেছে তাকে শেখ হাসিনার সরকার কত বড় থ্রেট ফিল করছে আপনি বুঝেন? অনেককে তো আয়নাগরে নিয়ে যায় নাই, অনেককে জেলে নিয়ে যায় নাই, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় নাই, অনেকে ডিবির কাস্টডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয় নাই। তারাও বলছে এখন তারা নাকি আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে। কি মুশকিলের কথা। আবার একইভাবে যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত তাহলে এই লোকগুলো এখন কোথায় থাকতো? চিন্তা করুন তো। কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ আমেরিকা, তার নিজ নিজ কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল। আমি তো এমনও দেখেছি এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাই নাই। আমরা বলেছি একটা আপনাদের স্টেটমেন্ট দেন না একটু, হ্যাঁ আসে নাই তো। আজকে যদি শেখ হাসিনা চলে নিয়ে যেত এই লোকগুলো কোথায় থাকতো? জাস্ট চিন্তা করেন তো। এরা তো তার যার যার কাজে যার যার পেশায় নিয়োজিত, তাদের সাধারণ জীবনযাপন করতো না? কিন্তু আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে আছে আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঢুকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন। আমাদের বিরুদ্ধে পুলিশ মার্ডার কেস, অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম যে পুলিশ মার্ডার কেস আপনাকে যখন দেয় আপনার আপনার হয়তো ফাঁসি হবে, নাহলে আজীবন জেল হবে, এই তো। তাহলে আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকত? এখানে যারা আছে সবগুলো যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও তো আমরা জেলের ভিতরে। আমাদের সাথে 10,000 লোক জেলে, 10,000 তখন বেশিরভাগই বিএনপির নেতাকর্মী, জামাত ইসলামের নেতাকর্মীরাও ছিল, মঞ্জু ছিল, আমাদের অনেকেই ছিল, অনেকেই। তাহলে আমাদের আজকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে, আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কারের কথা বলছি, তখন কারো মুখে সংস্কারের কথা শুনিনি। বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ও কি বলেছেন? উনি প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন না, এটা বেগম খালেদা জিয়ার ভিশন 2030। উচ্চকক্ষ 2 চেম্বার, উচ্চকক্ষের কথা উনি বলেছেন 7 বছর আগে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার সমতার 7 বছর আগে বলেছে। তা আজকে নতুন কিছু শুনতেছি না তো, একই কথা তো আমরা আবারও বলছি। তো যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চায় তাদের মুখ থেকে এগুলো আসে, এগুলো আমাদের কাছ থেকে আসছে। পরবর্তীতে 27 দফা, পরবর্তীতে আমাদের যাতে যুগপথে যারা আন্দোলন আছে তাদের দফাগুলো আমরা যোগ করে সাইফুল ভাইদের সহ আমাদের রাশেদ সহ আমরা এটাকে 31 দফায় নিয়ে গেছি। এবং তারপরেও বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা উন্মুক্ত আছি, দেশবাসীকে বলেছি আপনারা জানান। তাহলে সংস্কার কি আর কি? এবং এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছি, থানায় থানায় যাচ্ছি। কই যারা সংস্কারের কথা বলছে তারা তো যাচ্ছে এগুলা? তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো? আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে, এখনো চলছে। প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের 31 দফা সংস্কারের কথা নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কমিটমেন্ট আছে বলে আমরা এটা আমরা করবো, এই জন্য জনগণের কাছে নিয়ে যাচ্ছি। নাহলে তো চুপ করে বসে থাকতাম, ডিক্লেয়ার করে চুপ করে বসে থাকতাম।
কিন্তু আমরা তো নিয়ে যাচ্ছি, এবং কিভাবে বাস্তবায়ন করব আগামী নির্বাচন পরে সেটাও বলা আছে পরিষ্কারভাবে, যে আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। কারো কাছ থেকে তো পরিষ্কার কিছু আসে নাই। আমরা তো সব কিছু শুরু থেকে শেষ সব কিছু পরিষ্কারভাবে বলে দিয়েছি। তাহলে সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তারপরে বিচারের কথা আসে, আরে কে বিচার করবে? আমাদের থেকে ভুক্তভোগী, আমাদের থেকে কষ্ট, আমাদের থেকে ত্যাগ কেউ করেছে? ইউনূস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, তবু আমি ওখানে ভিতরে বলেছি, আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন না। বিচার করলে আমরাই করব, আমাদের এই কমিটমেন্ট। আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা অনেকেই বলছে এখানে। আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি। তবে যেটা আপনারা করবেন না, যাদেরকে বিচারের আওতায় আনবেন না, আমরা কিন্তু সেই দোষরদের বিচারের আওতায় আনব। একটা কথা বলে দিই, বিচার সরকার করে না। যারা বিচার সমাপ্তির কথা বলে, বিচার সরকার করে না, বিচার করে বিচার বিভাগ। যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে, এতদিনে শেষ হয়ে যাবে, সেটা শেখ হাসিনার বিচার। অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নাই, সরকার বিচার করে দেবে। ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তাই না? তো বিচার তো করবে বিচার বিভাগ, আদালত করবে। আমরা আনবো বিচারের আওতায়। আপনারা যতটুকু এনেছেন, যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো, এবং বিচার বিভাগ সেই বিচার করবে। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন? আরো দীর্ঘায়িত করে, আরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনোদিন? আপনারা দেখেন, যখন আজকে কি ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তাহলে এখানে কিভাবে বিষয়টাগুলো, ছাত্র জনতার আন্দোলন, সমস্ত রাজনৈতিক দলের আন্দোলন এবং আর্মি এটাকে ফ্যাসিলিটেট করেছে শেষে। এটাই তো শেখ হাসিনার প্রস্থানের ঘটনা। এবং আজকে যারা বসে আছেন, ডক্টর ইউনূস সহ সবাইকে এই 3 শক্তির সমর্থনে সবাই ঐক্যবদ্ধভাবে ওনাদেরকে এখানে বসিয়েছে। আর শেখ হাসিনা যখন আন্দোলন তুঙ্গে, সমস্ত দেশের মানুষের একটা সংখ্যা ছিল, আর্মির ভূমিকা কি হবে, সেনাবাহিনীর ভূমিকা কি হবে, তাই না? যে সেনাবাহিনী না শেষ পর্যন্ত না আসলে তো কোনো আন্দোলন সফল হবে না বাংলাদেশে, আগেও এখন সবাই অপেক্ষা। সেনাবাহিনী প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে, সেনাবাহিনী প্রধান কি বলবে? সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা প্রস্থানের বক্তৃতা দিয়েছে, তো তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না? খুবই ভালো লেগেছে। সবাই বুঝেছে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তখন ওনার বক্তৃতার চেয়ে আর কোনো ভালো বক্তৃতা তো আমার সামনে আসার দরকার নেই, সেনাবাহিনীর বক্তৃতার জন্য অপেক্ষা। তো এই সেনাবাহিনী যারা এটা করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে ইউনূস সাহেব বসে আছেন ওখানে, তাহলে আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোনো সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি, কোনো সেনাবাহিনী। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোনো সেনাবাহিনী প্রধান বলেছে কথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না।
আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। এই কথাটা তিনি বলছে, এটা তো সমস্ত জাতি থেকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? ওই শেখ হাসিনা যেই দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে একই তো। এখানে তো কোনো ব্যবধান আমরা দেখতে। তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি, কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসেছে। আমি বলছি তো, সমস্ত ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আমরা সবাই স্বাগত জানিয়ে এটাকে বলেছি। এবং আজকে যদি আপনি চিন্তা করেন, যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ঐক্যের মধ্যে আছে? কেন থাকবে না? না থাকলে এটার জন্য কাকে দোষারোপ করবেন আপনি? যদি সবাই যারা মিলে সেদিন করেছিল তারা যদি আজকে সরে যেতে চায়, তাহলে এটার জন্য কাকে দোষারোপ করবে? সেই ঐক্য কারা ভাঙছে? তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তারা কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। এটার উপর তো বাংলাদেশের মানুষের মালিকানা আমি কেড়ে নিতে পারবো না, তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারবো না। সময় এসেছে ঐক্যবদ্ধভাবে, এই যে আজকে সাংবাদিক ভাইদের বলছি, তাদের নিরপেক্ষতা, তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই। একটি অগণতান্ত্রিক সরকার যদি, সেটা যেই সরকারই হোক, চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে। দিস আর দ্য গোল্ডেন রুলস। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে, মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে, কারণ জনগণের সমর্থন তারা যারা থাকতে চায়, তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা শেখ হাসিনা করেছিল আর কি। সুতরাং খুব সহজ ব্যাপার। আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সব কিছু হচ্ছে, অস্থিরতা হচ্ছে। যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে, প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে। গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে। সুতরাং আমরা বলবো সকলের, শুনেন, যে কোনো সরকার যখন চলে যায় তখন বাংলাদেশে একটা অস্থিরতা হয়। ওই সরকারের লোকজনকে আমরা বিভিন্নভাবে তাদেরকে ওই যে ভিক্টিমাইজ করি, সেটা এগুলো আর কতদিন চলবে? সরকার আসবে, সরকার যাবে, সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতে হবে, সকল দলের মধ্যে কথাবার্তা বলতে হবে। সরকার যাওয়ার অর্থ নয় যে সেই সরকারের উপর সব কিছু দোষ চাপিয়ে দেব, আমরা সেটা চাই না। আমরা চাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাবে, সম্মানের সাথে যাবে। তারা যাওয়ার পরও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা সুসম্পর্ক থাকতে হবে। তারা আমরা মিলে তো কাজ করতে হবে, সেটা কেয়ারটেকার হোক, বিএনপি হোক, অন্য দল হোক, দেশটা তো আমরা সকলে মিলে করতে হবে। সুতরাং সেই জায়গাটা যাতে নষ্ট না হয়, এই অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।